তখন সময়টা ২০২৪ সাল। হিমারি নামের এক স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে গল্পের শুরু হয়। স্কুল শেষে সে তার অসুস্থ মাকে হসপিটালে দেখতে এসেছে। আসলে আজকের তারিখটা হচ্ছে ২৯শে ফেব্রুয়ারি। প্রতি ৪ বছর পরপর লিপ ইয়ার হয়ে থাকে এবং প্রতি লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস শেষ হয় ২৯ দিনে। আর এই ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখেই হিমারির মায়ের জন্মদিন। তার নাম হল মিও। হিমারির বাবা রিও তাকে অনেক ভালোবাসে। দেখা যায় রিও ডক্টরের সাথে কথা বলতে বাহিরে গিয়েছে। এখন মিও হিমারিকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? হিমারি বলে তার ছোটবেলার বন্ধু কিঞ্জো তাকে পছন্দ করে, কিন্তু সে কি করবে বুঝতে পারছে না। তখন তার মা তাকে একটা বিশেষ বাক্সের কথা জানায়, যেটা সে যত্ন করে বাসায় রেখে দিয়েছে। এখন গিয়ে হিমারিকে সেটা নিয়ে আসতে বলে। কথা মতো হিমারি বাসায় এসে সেই বাক্সটা বের করে এবং সেটার মধ্যে একজনের ছবি খুঁজে পায়। আর এই ব্যাপারটি পাশ থেকে রিও দেখে ফেলে। তখন রিও তাকে কিছু বলার জন্য পাশে নিয়ে বসে। সে বলে, তোমার মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না। আমি চাই এই শেষ মুহূর্তে তাকে একটু খুশি রাখতে। তুমি টোকিওতে গিয়ে ছবির লোকটাকে এই সিডিটা দিয়ে আসবে। দেরি না করে এখনই রওনা হয়ে যাও। হিমারি দেখে সিডির উপরে লেখা ৩৬৬ দিন। এরপর ঘটনাপ্রবাহ চলে আসে অতীতে। এখন সময়টা হচ্ছে ২০০৩ সাল। দেখা যায় মিও একজন হাইস্কুল পড়ুয়া মেয়ে। তার বেস্ট ফ্রেন্ড রিও পড়ে গিয়ে হাতে আঘাত পেয়েছিল, তাই চেকআপের জন্য তাকে হসপিটালে নিয়ে আসে। মিও গান শুনতে খুব ভালোবাসে। তার পছন্দের গানের সিডি নিচে পড়ে গেলে সেটা উঠানোর জন্য মিনাতো নামের এই ছেলেটার সাথে তার ধাক্কা লেগে যায়। এর ফলে মিনাতোর ব্যাগ থেকে জিনিসপত্রগুলো নিচে পড়ে যায়। মিনাতো দ্রুত সেগুলো উঠিয়ে সেখান থেকে চলে আসে। মিও তাকে থামানোর চেষ্টা করলেও সে তার ডাক শোনে না। আসলে মিনাতো ভুল করে মিওর সিডিটা তার ব্যাগে উঠিয়ে নিয়েছিল, তবে সেখানে আরেকটা সিডি পড়েছিল, যেটা হচ্ছে মিনাতোর, আর এটাই মিও নিজের কাছে রেখে দেয়। এরপরে রিওর কাছ থেকে জানতে পারে মিনাতো তাদের স্কুলেরই একজন স্টুডেন্ট, তবে সে তাদের থেকে ২ বছরের সিনিয়র। ছেলেটির বাবা বেঁচে নেই এবং তার মা খুব অসুস্থ হয়ে এই হসপিটালেই ভর্তি, তাই হয়তো সে এত তাড়াহুড়ো করছিল। এর পরের দিন মিও সেই সিডিটা ফেরত দিতে মিনাতোর ক্লাসে আসে। তখন তার ক্লাসমেটদের থেকে জানতে পারে মিনাতো আজকে স্কুলে আসেনি, কারণ তার মা গতকালকে মৃত্যুবরণ করেছেন। এই কথা শুনে মিও খুব শকড হয়ে যায়। এরপরে সে রিওর সাথে কথা বলতে আসে। তার থেকে জানতে পারে মিনাতোর মন খারাপ হলেই সে বিচে গিয়ে বসে থাকে। এই শুনে মিও আর দেরি না করে সেই বিচে চলে আসে। দেখতে পায় একা মিনাতো সমুদ্রপানে মন খারাপ করে শুয়ে আছে। মিও ধীরে ধীরে তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয় আর বলে সেদিন ভুল করে সে তার সিডিটা নিয়ে গিয়েছিল। এখন সেই সিডিটা তাকে ফেরত দিয়ে নিজের সিডিটা ফেরত চায়। আসলে তাদের দুজনের পছন্দের গান ছিল একই, আর এজন্যই কনফিউশন তৈরি হয়েছে। তো এরপর মিও তার পাশে বসে পড়ে এবং হাতে তৈরি স্পেশাল একটা কেক মিনাতোকে খেতে দেয়। তবে মিনাতো এটা নিতে চায় না, তাই মিও জোর করে তার হাতে ধরিয়ে দেয়। আর এরপর মিও তার সাথে গল্পগুজব করে তার মনটা ভালো করার চেষ্টা করে। পরদিন মিও স্কুলে এসে মিনাতোর জুতোর পাশে একটা সিডি রেখে যায়। মিনাতো তার জুতোর পাশে এমন সিডি রাখা দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই মিও তার জন্য রেখে গেছে, আর এই গানটিও মিনাতোর খুব পছন্দ হয়। এরপরে সেও একটা সিডি তার জন্য রেখে দেয়, আর এভাবেই তাদের মধ্যে গানের আদান প্রদান হতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এরপর থেকে দিনের বেশিরভাগ সময় দুজনে একসাথে কাটাত। তাদের স্কুলটা ছিল সমুদ্রের খুব কাছে, তাই ছাদে উঠলে সমুদ্রে দেখা যেত। একদিন তারা গল্প করতে করতে সেই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিল। এরপর মিও জিজ্ঞেস করে, মিনাতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করতে চায়, মানে সে কি হতে চায়? মিনাতো জানায় তার মিউজিক প্রডিউসার হওয়ার স্বপ্ন ছিল। এর জন্য টোকিও তো যাবে ভেবেছিল, কিন্তু সেই সিদ্ধান্তে অটল থাকবে কিনা বুঝতে পারছে না। মিও তাকে মোটিভেট করে বলে, আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় মিউজিক প্রডিউসার হবে। তো এভাবেই গল্প করে তাদের একটা সুন্দর দিন কাটে। এরপরে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। মিনাতোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। ফেয়ারওয়েলের দিন মিও দেখতে পায় অনেক মেয়েই মিনাতোর খুব ক্লোজ। আসলে তাকে বেশিরভাগ মেয়েরাই খুব পছন্দ করত। এসব দেখে মিও চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে তার মনের কথা আরও দেরি করে বললে হয়তো সে মিনাতোকে হারিয়ে ফেলবে। তাই সে ওই দিন ওই মিনাতোকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে যায়। সেদিন ছিল আবার ২৯শে ফেব্রুয়ারি, মানে তার জন্মদিন। সে বুদ্ধি করে বলে, আমি শুনেছি কারো জন্মদিন ২৯শে ফেব্রুয়ারিতে হলে তাকে রিজেক্ট করা উচিত নয়। এই বলে সে মিনাতোকে আচমকা প্রপোজ করে বসে। প্রথমে মিনাতো খুব অবাক হলেও সে তাকে অ্যাকসেপ্ট করে নেয়।
কারণ সেও তাকে মনে মনে পছন্দ করত। আর এখান থেকে শুরু হয় দুজনের ভালোবাসার দিনগুলো। মিও খুবই আনন্দিত ছিল, কারণ সে ধারণাও করতে পারেনি মিনাতো তাকে পছন্দ করে ফেলবে। যাই হোক, কয়েকদিন পর মিনাতো টোকিওর উদ্দেশ্যে চলে যাচ্ছিল। মিওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আরও 2 বছর সময় লাগবে, তাই সে খানিকটা মন খারাপ করেছিল। মিনাতো তাকে কিস করে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি দ্রুত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে এসো। এরপরে দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। মিও তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে টোকিওতে চলে আসে। তাকে বাস স্টেশন থেকে রিসিভ করতে এসেছিল মিনাতো। এত সময় পর একে অপরকে দেখে দুজনে খুব আনন্দিত ছিল। পরদিন মিও ইউনিভার্সিটিতে আসে মিনাতোর সাথে দেখা করতে। তখন দেখতে পায় কাসুমি নামের এক মেয়ের সাথে মিনাতো বেশ গল্প জমিয়ে আছে। আশেপাশের মেয়েরা বলছিল দুজন নাকি খুব ভালো বন্ধু, হয়তো তারা একে অপরকে ডেট করছে। এসব শুনে মিও ভেতর থেকে খুব কষ্ট পায়। এরপরে সন্ধেবেলা তিনজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে। মিও অতিরিক্ত ড্রিঙ্ক করে মিনাতোর কাঁধেই শুয়ে পড়ে, তবে এতে মিনাতো একটুও রাগ করেনি। এরপরে দেখা যায় মিও অভিমান করে মিনাতোর সাথে খুব রাগারাগি করছে, কারণ সে কাসুমি এবং তার মেলামেশা একদমই পছন্দ করছে না। তখন মিনাতো হেসে বলে, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না, আসলে কাসুমি সিঙ্গার হতে চায়, তাই আমি তাকে শুধু সাহায্য করছি। এই শুনে মিও তার ভুল বুঝতে পেরে সরি বলে। তখন দেখা যায় মিনাতো একটা মুচকি হাসি দিয়ে মিওর হাত ধরে হাঁটতে শুরু করেছে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। তারা বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে যেত, একসাথে আড্ডা দিত এবং একে অপরকে অনুভব করত, যেন এই দিনগুলোই ছিল তাদের জীবনের সবথেকে সুন্দর সময়। এভাবে দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। এরপর দুজন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে একসাথে বসবাস করতে শুরু করেছে। সেদিন ছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, অর্থাৎ মিওর জন্মদিন। মিনাতো তাকে একটা বিশেষ ফুল গাছ উপহার দেয়। এই ফুল গাছটা ছিল তার মায়ের খুব পছন্দের। ছোটবেলায় অনেক স্মৃতি এই ফুল গাছের সুবাসের সাথে মিশে আছে। এরপর মিনাতো তাকে নিয়ে ঘুরতে বেরোয়। মিও তার জন্মদিন উপলক্ষে মিনাতোকে একটা প্রমিস করতে বলে, আর সেটা হচ্ছে তার পরবর্তী জন্মদিনে মিনাতোর তৈরি করা একটা গান শোনাতে হবে। মিনাতো তাকে প্রমিস করে একটা কিস করে, আর এভাবে তারা এই দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করে। এভাবে দেখতে দেখতে আরও 1 বছর পার হয়ে যায়। মিনাতো বর্তমানে একটা মিউজিক কোম্পানিতে জব করে, তবে এর পাশাপাশি তার গান লেখার স্বপ্নটাকেও একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে মিওর জন্য একটা গান লিখছিল, আর অপরদিকে মিও একটা জব খুঁজছিল। সে মিনাতোকে একবার বলেছিল তার স্বপ্ন হচ্ছে ইংরেজি দোভাষী হিসাবে চাকরি করা, কারণ তার মা একসময় এই কাজটা করত, আর সেখান থেকেই এই কাজের প্রতি তার ভালো লাগা। দেখা যায় সে অনেক কোম্পানিতে তার সিভি পাঠিয়েছিল, তবে সে ঠিক করে দেখে কোনো কোম্পানিতেই তার চাকরি হয়নি। আসলে টোকিওতে এসব কোম্পানিতে জব পাওয়া খুবই কঠিন ব্যাপার। তবে সে সার্চ করে দেখে তার নিজ শহর মানে উকিওতে এরকম জব সে পেতে পারে। এমন সময় মিনাতো অফিস থেকে ফিরে আসে এবং ল্যাপটপের সার্চগুলো দেখে বুঝতে পারে মিও চাকরি পায়নি। এই দেখে সে মিওকে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবে? তোমার স্বপ্নটা কি পূরণ হবে না? মিও এই বিষয়ে তেমন কথা বলে না। সে রান্নার অজুহাতে কিচেনে চলে যায়। পরদিন মিনাতো অফিসে গেলে টেবিলে তার একটা রিপোর্ট দেখতে পায়। আসলে তার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই হসপিটালে চেক আপ করিয়েছিল। সে চেক আপের রিপোর্টটাই চলে এসেছে। সেটা পড়ার সময় আবার কাসুমি তার সাথে দেখা করতে আসে। সে জানায় তার প্রথম গানটা রিলিজ হবে, এর জন্য সে খুব এক্সাইটেড। এই শুনে মিনাতো তাকে শুভেচ্ছা জানায়। অপরদিকে মিওকে ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করতে দেখা যায়। অন্যমনস্ক থাকায় ভুল করে মিনাতোর দেওয়া সেই ফুল গাছটা নিচে ফেলে দেয় এবং তাড়াহুড়া করে সেটা উঠাতে গেলে এবার তার আঙুল কেটে যায়। দেখা যায় এমন সময় আবার চলে এসেছে রিও। তাকে দেখে মিও খুবই আনন্দিত হয়। আসলে তাদের অনেক বছর পর দেখা হয়েছে। রিওর এক আত্মীয়ের বিয়ে হবে টোকিওতে, সে উপলক্ষেই রিওর এখানে আসা। তো এখানে তারা একসাথে অনেক গল্পগুজব করছিল। মিওর কাছ থেকে রিও জানতে চায় সে তার পড়াশোনা শেষ করে নিজ শহরে ফিরে যাবে কিনা। মিও বলে সে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। সে মিনাতোকে ছেড়ে কোথাও যেতে চায় না। রাতের বেলা মিনাতো অফিস থেকে ফিরলে মিও দেখে মিনাতোকে খুব টায়ার্ড মনে হচ্ছে, মানে সে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। সে মিওকে আবারও জিজ্ঞেস করে তার জবটা হয়েছে কিনা। মিও জানিয়ে দেয় ওকিনাওয়াতে গিয়ে সে জব করবে না, কারণ সে মিনাতোকে ছেড়ে যেতে চায় না। তার স্বপ্ন সে সারা জীবন মিনাতোর সাথে কাটাবে। তখন মিনাতো তাকে বলে,
তুমি যেমনটা ভাবছো সেরকমটা নাও হতে পারে। দুজন সারা জীবন একসাথেই থাকবো এর কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া সেই জবটা ছিল তোমার স্বপ্নের জব, সেটা এভাবে বিসর্জন দেওয়া ঠিক হচ্ছে না। এসব কিছু বলে সে বাইরে চলে যায়। ওইদিকে মিও মিনাতোর কথায় একদম স্থির হয়ে গিয়েছিল, যেন সে শোকে পাথর হয়ে গিয়েছে। তবে পরদিন মিনাতো তাকে একটা রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে যায়। গতকাল তার সাথে একটু খারাপ আচরণ করায় আজ তার মনটা ভালো করতে এখানে নিয়ে এসেছে। এখানে দুজন খুব ভালো একটা সময় পার করে। এরপরে বাসায় ফেরার সময় দুজনে হেঁটে হেঁটে গল্প করছিল। অনেক দিন পর এমন সুন্দর সময় কাটানোর জন্য দুজনে খুব খুশি ছিল। কিন্তু আচমকা মিনাতো তাকে বলে ওঠে, আমাদের সম্পর্কটা আমি আর কন্টিনিউ রাখতে পারবো না। অর্থাৎ সে ব্রেকআপ চায়। হঠাৎ এই কথা শুনে মিও একদম অবাক হয়ে মিনাতোর দিকে তাকিয়ে থাকে। মিনাতো তাকে এমন কথা বলতে পারে এটা সে কখনো কল্পনাও করেনি। তবে মিনাতো কেন ব্রেকআপ করছে এর কোনো উত্তর সে দেয় না, শুধু মাথা নিচু করে সবকিছুর জন্য সরি বলে। এই ঘটনায় মিও একদম ভেঙে পড়েছিল। এরপরে দেখা যায় সে মিনাতোর জিনিসপত্রগুলো গোছাতে শুরু করেছে। পরদিন একটা পার্কে গিয়ে মিনাতোর সাথে দেখা করে আর তার জিনিসপত্রগুলো ফেরত দিয়ে দেয়। আর সে মিনাতোকে একটা গানের সিডি দিতে চায়, কিন্তু সেটা মিনাতো নেয়নি। কারণ এটা নিলে সে হয়তো চাইলেও তাকে কখনো ভুলতে পারবে না, বারবার এই স্মৃতি তাকে ব্যথিত করবে। এই বলে সে চলে যায়। এইদিকে মিও তার এমন আচরণে ভিতর থেকে ভেঙে পড়ে এবং অঝরে কান্না করতে থাকে। এরপরে ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসে তার শহর ওকিনাওয়াতে। প্রথমে সে দেখা করে তার বেস্ট ফ্রেন্ড রিওর সাথে। প্রথমে রিও তাকে দেখে খুবই আনন্দিত হয়। এরপর মিউর কাছ থেকে সে পুরো ঘটনা জানতে পারে যে মিনাতো তার সাথে বিনা কারণে ব্রেকআপ করে চলে গিয়েছে। এখানে মিও একটা শকিং কথা রিভিল করে যে সে খুব শীঘ্রই মিনাতোর বেবির মা হতে চলেছে। মানে সে এখন প্রেগনেন্ট, আর এই ব্যাপারে মিনাতো এখনও কিছুই জানে না। মিও সিদ্ধান্ত নিয়েছে সেই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবে, তবে বাবার পরিচয় নয়, সে নিজের পরিচয়ে বাচ্চাটিকে বড় করে তুলবে, সাথে তার জবের স্বপ্নটাও পূরণ করবে। এরপরে দেখা যায় মিও তার বাবা মায়ের কাছে এই বাচ্চাটার কথা বলছে। এই শুনে তার বাবা খুবই রেগে যায় এবং বাচ্চার বাবার সম্পর্কে জানতে চায়, তবে সেখানে মিও চুপ করে থাকে। তখন পরিস্থিতি ঠান্ডা করতে তাড়াহুড়ায় রিও বলে ওঠে, আমি এই বাচ্চার বাবা। এই বলে সে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। আসলে রিও এবং মিও দুজন একদম ছোটবেলা থেকেই বন্ধু, আর মিওর বাবা মা রিওকে খুব স্নেহ করত, তাই তার সাথে আর বেশি রাগারাগি করে না, শুধু একটু অভিমান করে ঘরে চলে যায়। এরপরে দুজন হেঁটে হেঁটে গল্প করছিল। এমন একটা পরিস্থিতিতে বাচ্চার বাবা হিসেবে দায় নিয়ে নেওয়ার জন্য মিও তার কাছে ক্ষমা চায়। সে আসলে মিওকে কষ্ট পেতে দেখতে পারে না, সে কষ্টে থাকুক এমনটা সে কখনো চায় না। আর সে এটাও বলে দেয় যে সে আসলে তাকে পছন্দ করে। এর বিপরীতে মিও তাকে পছন্দ করুক বা না করুক, সে সারা জীবন তাকে ভালোবেসে যাবে। অপরদিকে দেখা যায় মিনাতো একটা হসপিটালে ভর্তি হয়েছে। সেখানে তাকে দেখতে আসে কাসুমি এবং সে জানায় কিছুদিন পর তার প্রথম গানটা রিলিজ হবে। সে চাইছিল তার প্রথম গানটা মিনাতোর সাথে মিলে রিলিজ করুক, কিন্তু সে তো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছে। তখন মিনাতোর অতীতের কিছু কথা মনে পড়তে থাকে। যখন তার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, তখন সে প্রতিদিন তার মাকে দেখতে আসত এবং তার মা জানত তার স্বপ্ন মিউজিক প্রডিউসার হওয়া। তার মা তাকে খুব সাপোর্ট করত। তাকে একদিন বলেছিল, আমার খুব আফসোস থাকবে যে তোমার তৈরি করা প্রথম গানটা আমি শুনতে পারবো না। সত্যি, এর কিছুদিন পরেই সে মৃত্যুবরণ করে। সেই ঘটনায় মিনাতো ভিতর থেকে খুবই আঘাত পেয়েছিল আর সিদ্ধান্ত নিয়েছিল সে তার মিউজিক প্রডিউসার হওয়ার স্বপ্নটাকে মন থেকে ঝেড়ে ফেলে দিবে। ঠিক এমন একটা সময়ে তার জীবনে আসে মিও এবং সে তাকে নতুনভাবে স্বপ্ন দেখাতে শুরু করে। তাকে মোটিভেট করে মিউজিক প্রডিউসার হওয়ার জন্য। এমনকি সে তার মায়ের মতোই বলেছিল তার প্রথম গানটা সে শুনতে চায়। এরপর বেশ ভালোই দিন কাটছিল দুজনের। তবে হঠাৎ করে মিনাতোর এক গুরুতর রোগ ধরা পড়ে। সেদিনের কথা মনে আছে, যেদিন কাসুমি আসলো অফিসে দেখা করতে? সেদিন ওই মিনাতো রিপোর্ট থেকে জানতে পারে তার একটা গুরুতর রোগ হয়েছে। বাঁচবে কিনা এর নিশ্চয়তা নেই। এরপরেই সে মিওর সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়ে বসে, কারণ সে জানে কাছের মানুষকে মৃত্যুশয্যা থেকে হারানো কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার মতো মিও এরকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাক। এই কারণেই সে মিনাতোকে কঠোর করে তার সাথে ব্রেকআপ করে নেয়। যদিও মনে মনে সে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু মিওকে সেটা বুঝতে দেয়নি। এসব কিছু ভেবে তার মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর একদিন তার এক বন্ধু আসে তার সাথে দেখা করতে। সে এবার তার অফিসে তার আন্ডারে জব করত। মিওর জন্য যেই ডায়েরিতে গান লিখছিল সেটা অফিসে ভুলে রেখে এসেছিল মিনাতো। সেটাই আজ ফেরত দিতে এসেছে। পাশাপাশি তাকে মোটিভেট করে বলে,
তুমি মিওর জন্য যেই গানটা লেখার প্রমিস করেছিলে সেটার কথা ভুলে যেও না কিন্তু। রোগটার সাথে ফাইট করো এবং স্বপ্নটাও পূরণ করো। এসব কিছু বলে সে চলে যায়। এরপর আমাদের 2011 সালের দৃশ্য দেখানো হয়। মিনাতু এখন একটা দোবাসী কোম্পানিতে জব করে এবং সে তার মেয়ে হিমারিকে নিয়ে তার বাবার বাসাতেই থাকে। রিও হিমারিকে নিজের মেয়ের মতোই আদর করে এবং মিওকেও আগলে রাখে। মাঝে মাঝে মিওর মন খারাপ থাকলে সে চলে আসতো সেই সমুদ্র দেখার জন্য। তখন রিও তার মনটা ভালো করতে তার সাথে গল্পগুজব করত। এরপরে স্কুটি নিয়ে তার সাথে ঘুরে বেড়াত, আর এতে করে মনটা অনেক হালকা হয়ে যেত। এভাবেই তাদের দিন পার হচ্ছিল, আর দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায়। অর্থাৎ এখন সময়টা 2012। দেখা যায় মিনাতো এই বছরের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠেছে, আর আজকে সে রিলিজ পেয়েছে হসপিটাল থেকে। কাসুমি তাকে নিয়ে যেতে আসে। এরপরে দেখা যায় দুজন রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছে। কাসুমি জানায় তার কাছে এখন বেশ ভালোই গান গাওয়ার অফার আসে, আর এসব কিছুই সম্ভব হয়েছে মিনাতোর জন্যই। তাই সে মিনাতোকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তাছাড়া সে এটাও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তবে মিওকে তোমার সাথে দেখে বুঝতে পারি তুমি মিওকে কতটা পছন্দ করো, তাই আমি আর মনের কথাটা প্রকাশ করিনি। অবশ্য সে এখন অন্য আরেকজনকে ডেট করছে। মিনাতোকে জিজ্ঞেস করে মিওকে দেওয়া প্রমিসের কথা তার মনে আছে কিনা। মিনাতো জানায় অবশ্যই তার মনে আছে। হসপিটালে থাকাকালীন সময়ে সে মিওর জন্য একটা গান লিখে সেটা তৈরিও করে ফেলেছে। পরদিন সে চলে আসে ওকে নেওয়াতে। তার তৈরি করা প্রথম গানটা সে প্রমিস অনুযায়ী মিনাতোকে শোনাতে চায়। ওইদিকে তখন দেখা যায় মিওর বাবা রিওকে তার মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছে এবং এত বছর তার মেয়ে এবং নাতনিকে ভালোভাবে দেখে শুনে রাখার জন্য ধন্যবাদ জানায়। এমনকি ঠিক করে আগামীকালকেই তাদের বিয়ের দিন। এমন সময় মিনাতো সেখানেই আসছিল, আর এসব কিছু শুনে কষ্ট পেয়ে সে ফিরে যেতে শুরু করে। তখন রিও দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়, আর রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে, আর হঠাৎ করে এমন সময় চলে আসলে কেন? তুমি কি জানতে না মিও প্রেগনেন্ট ছিল? সে তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে, তাকে এত বছর আমি আগলে রেখেছি। এরপর সে অনুরোধ করে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, মিওকে আর কষ্ট দিও না। এসব শুনে মিনাতো মন খারাপ করে চলে আসে সেই চিরচেনা সমুদ্র পাড়ে, যেখানে তার প্রথম দেখা হয়েছিল মিওর সাথে। এরপরের দিনটা ছিল 29শে ফেব্রুয়ারি। মিও একটা টেপ রেকর্ডারে কিছু কথা রেকর্ড করে, সেটা মিনাতোর বাসার পোস্ট বক্সে রেখে আসে। এদিকে মিনাতো টোকিওতে চলে যাচ্ছিল। হঠাৎ তার মনে হয় অন্তত শেষবারের মতো হলেও মিওর সাথে তার কথা বলে যাওয়া উচিত। তাই মাঝ রাস্তায় সে বাস থেকে নেমে যায় এবং দৌড়ে মিওর দিকে যাওয়া শুরু করে। তবে সেখানে গিয়ে দেখতে পায় মিওর বিয়ে হয়ে যাচ্ছে রিওর সাথে। দূর থেকে হিমারিকেও সে দেখতে পায়। এই দৃশ্য দেখে মিনাতুর বুকের মধ্যখানটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। এমন সময় মিও আর রিও চলে আসলে সে একটু আড়াল হয়ে যায়। আসলে মিওকে এত হাসি খুশি সে কখনো দেখেনি, তাই এই খুশিটা সে কেড়ে নিতে চায় না। তাই নিজেই এক বুক ভরা কষ্ট নিয়ে আবারও ফিরে যায়। এরপর থেকে সে আর কখনোই মিওর সাথে যোগাযোগ করেনি। এখানে ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। অর্থাৎ 2024 সালে হিমারি সেই সিডি নিয়ে টোকিওতে এসে মেনেতোকে খুঁজে বেড়াচ্ছিল। তবে এত বড় শহরে সে খুঁজবে কি করে? দেখা যায় ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ে। তখন সেখানে হাজির হয় কিঞ্জো। তাকে দেখে হিমারি খুবই আনন্দিত হয়। আসলে কিঞ্জো তাকে ফলো করে করে এখানে চলে এসেছে, যাতে হিমারির কোনো বিপদ না হয়। তো এখন কেঞ্জো জিজ্ঞেস করে সে মেনেতোকে খুঁজে পেয়েছে কিনা। হিমারি উত্তরে না বলে। এরপর সে নিজেই সেই সিডি প্লে করে শুনতে থাকে। সেখানে তার মা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা বলেছিল। আর এসব ঘটনা শোনার পর হিমারির চোখ থেকে অঝরে পানি ঝরছিল। এরপরে সে কিঞ্জোর সহযোগিতায় একটা মিউজিক কোম্পানির সন্ধান পায়। সেখানেই মিনাতো একজন মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করত। হিমারি ভিতরে প্রবেশ করে প্রথমেই কাসুমির একটা অ্যাড দেখতে পায়। কাসুমি এতদিনে অনেক ফেমাস একজন সিঙ্গার হয়ে উঠেছে। একটু পর কাসুমি নিজেই তার সামনে এসে হাজির হয়। স্টুডিওর এপাশে তাকে নিয়ে আসে মিনাতোর কাছে। হিমারি সেই সিডিটা মিনাতোকে দিয়ে বলে এটা আমার মা মিও রেকর্ড করেছে। এই শুনে মিনাতো দ্রুত সেই রেকর্ডিং প্লে করে এবং শুনতে পায় মিওর গলা। মিও তাকে বলছিল কত বছর হলো আমাদের যোগাযোগ নেই, আশা করি তুমি ভালো আছো। আমি এখন বেশ ভালোই আছি, তবে মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে। সেই দিনগুলোর স্মৃতি আমাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়, যখন আমি তোমার সাথে ছিলাম। আসলে তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই ছিল আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। হয়তো একসাথে থাকলে আরও অজস্র অমূল্য স্মৃতি তৈরি হতো। তবে একটা অমূল্য রত্ন আমাকে তুমি উপহার দিয়েছ। ওর নাম হচ্ছে হিমারি। আমি ওকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখব। আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে রিওর সাথে, তবে তুমি আমার হৃদয়ের একটা বিশেষ জায়গা সব সময় দখল করে রাখবে। এসব বলে সে তার রেকর্ডিং শেষ করে।
আর এগুলো শোনার পর মিনা তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তার ভিতরটা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। এদিকে হিমারিও কান্না করছিল, কারণ সে কিছুটা হলেও ধারণা করতে পেরেছে তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই হচ্ছে তার আসল বাবা। কিন্তু মিনা তো তাকে মিথ্যা বলে, তোমাকে যেই মানুষটা এত বছর আদর যত্নে আগলে রেখেছে সেই হচ্ছে তোমার বাবা, অর্থাৎ সে রিওর কথা বলছিল। এরপরে দেখা যায় হিমারি তার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় মিনি তো তাকে একটা সিডি দিয়েছে, যে গানটি সে শুধুমাত্র মিওর জন্যই লিখেছিল। হিমারিকে বলে এটা তোমার মাকে দিয়ে দেবে। হিমারি জানায় তার মা খুবই অসুস্থ, আপনি তাকে দেখতে যাবেন না? মিনে তো বলে তোমার মায়ের শেষ সময়গুলোতে আমাকে প্রয়োজন নেই, তার পাশে তুমি থাকলে সে আমাকে তোমার মধ্যে খুঁজে পাবে। তো এরপরে হিমারি তার থেকে বিদায় নিয়ে চলে আসে। অপরদিকে দেখা যায় রিও মিওর কাছে ক্ষমা চাইছে। সে জানিয়ে দেয় মিনে তো বিয়ের আগের দিন দেখা করতে এসেছিল, তখন সে অনুরোধ করে তাকে দূরে সরিয়ে দিয়েছিল, কারণ সে মিও আর হিমারিকে এত বেশি ভালোবাসত যে তাদের দুজনকে হারাতে চায়নি। এমনকি সে মিওর পোস্ট করা সেই সিডিটাও মিনেতোর পোস্ট বক্স থেকে নিয়ে আসে, যাতে সেটা তার কাছে না পৌঁছায়। এসব বলে সে কান্না করতে থাকে। মিও অবশ্য তাকে ক্ষমা করে দেয়, কারণ তার মতো এমন ভালো মানুষ খুব কম পাওয়া যায়। সে প্রথম থেকেই তাকে অনেক সাপোর্ট দিয়েছে, তাকে খুশি রাখার জন্য এমন কিছু নেই যেটা সে করেনি। দেখা যায় বিকেলবেলা হেমারি ওখিনিওয়াতে ফিরে এসেছে এবং সোজা হসপিটালে গিয়ে তার মায়ের কানে সেই সিডিটা প্লে করে দেয় মিনেতোর তৈরি করা প্রথম গানটা। শুনতে শুনতে তার চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ে এবং এভাবেই গান শুনতে শুনতে সে চলে যায় না ফেরার দেশে। আর এর মধ্যে দিয়েই গল্পটার সমাপ্তি ঘটে। আসলে কিছু কিছু ভালোবাসার পূর্ণতা পায় না, এভাবেই অসম্পূর্ণ থেকে যায় হৃদয়ের এক কোণে। বন্ধুরা, সত্যি বলতে এই গল্পটি আমার চোখ থেকে জল ঝরিয়েছে। জানি না তোমাদেরকে কতটা অনুভব করাতে পেরেছি, তাই প্লিজ কমেন্টে নিজের অনুভূতি জানিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।